3 বছরের মধ্যে বিএনপি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। না, এটা খুব খুশির খবর না, তালি দেওয়ার মতো খবর না। কারণ বিএনপি যদি স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে তাহলে মঞ্চে আপনারা যাদেরকে আজকে দেখতে পাচ্ছেন তাদেরকে জেলখানায় দেখবেন, এবং ইনক্লুডিং আপনাদের অনেককেও আমি চিনি যে তাদের স্থান হয়তো জেলখানায় হবে, অথবা কপাল ভালো থাকলে গুমও হয়ে যেতে পারেন। তারা তাদের অতীত ভুলে যাচ্ছে। যে আমার কাছে দুটো ডকুমেন্টস আছে, একটা হচ্ছে আমাদের জুলাই সনদ, আর একটা হচ্ছে এই যে বিএনপির নির্বাচনী ইশতেহার। আমি মনে করি আমরা যারা এখন রাজনীতি করছি এই দুটো জিনিস এখন সার্বক্ষণিক আমাদের সাথে থাকা দরকার। কারণ বিএনপি যে বলছে তারা সংস্কার না, তারা সংশোধন করতে চায়, অথচ বিএনপির এই ইশতেহারের মধ্যে পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, অক্ষরে অক্ষরে সংস্কারের কথা বলা আছে। সুতরাং এই বয়ানগুলো, এই কথাগুলো আমাদেরকে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে, যাতে বিএনপি স্বৈরতন্ত্রী হয়ে উঠতে না পারে, বা স্বৈরতন্ত্রী হওয়ার তার যে প্রবণতা সেটা আমরা তুলে ধরতে পারি। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই যে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং, বা যেটাকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন যে গণতান্ত্রিক পশ্চাদপসরণ, এটা গণতান্ত্রিক দল ধীরে ধীরে সে কিভাবে স্বৈরতন্ত্রী হয়ে ওঠে, এটা থেকে আমরা কিভাবে রুখব, এবং বিএনপিকে আমরা কিভাবে থামাবো। আমরা শুধু বিএনপির সমালোচনা করেই তাকে থামাতে পারবো না, আমাদের সংকটের মৌলিক জায়গায় যেতে হবে। যেমন আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে খুব চোখ বন্ধ করেই বলতে পারি, অবধারিতভাবে আগামী 3 বছরের মধ্যে বিএনপি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। না, এটা খুব খুশির খবর না, তালি দেওয়ার মতো খবর না। কারণ বিএনপি যদি স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে তাহলে মঞ্চে আপনারা যাদেরকে আজকে দেখতে পাচ্ছেন তাদেরকে জেলখানায় দেখবেন, এবং ইনক্লুডিং আপনাদের অনেককেও আমি চিনি যে তাদের স্থান হয়তো জেলখানায় হবে, অথবা কপাল ভালো থাকলে গুমও হয়ে যেতে পারেন। সুতরাং বিএনপি স্বৈরতন্ত্রী হলে, কপাল ভালো হলে গুম হবেন কেন বলছি? কারণ আপনি গুম হলে আপনার স্ত্রী আবার এমপিও হইতে পারে পরের বছর, বা আপনার ভাই বা আপনার সন্তান পরবর্তী পার্লামেন্টে মেম্বারও হয়ে যেতে পারেন। আমাদের প্রাইসটা এত সস্তা, আমার স্বামী গুম হয়ে গেলে আমি যদি একটু এমপি হইতে পারি তাতে আমার যথেষ্ট, প্রাপ্তি পরিপূর্ণ হয়। কেন হবে বলছি? বিএনপির যে অর্থনৈতিক পলিসিতে বিএনপি হাঁটছে, দেখেন আমরা প্রায় 30 লক্ষ কোটি টাকার একটা ঋণ এভারে জর্জরিত জাতি। ইতিমধ্যে 41,000 কোটি টাকার বেশি ঋণ হয়েছে। আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো, অসুবিধা নাই, মাঝে মাঝে উত্তাপ থাকা ভালো। আমাদের এই যে অর্থনৈতিক ব্যবস্থাপনার জায়গায় এই যে দ্রব্যমূল্য বাড়ার একটা আশঙ্কা এখন তৈরি হয়েছে, এবং দ্রব্যমূল্য বাড়বে, বিদ্যুতের সংকট, ঘাটতি হবে, লোডশেডিং হবে, শিক্ষা প্রতিষ্ঠানে মিসম্যানেজমেন্টের কারণে আরো সন্ত্রাসের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। বিএনপির দলীয়করণের যে পথে বিএনপি হাঁটা শুরু করেছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দলের মধ্যে অন্তকন্দল, মারামারি, গন্ডগোল, একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব, এগুলো তৈরি হলে 2 বছরের মাথায়, এখন তো মাত্র 2 মাস গেল, আরো 58 মাস বাকি আছে, আরো অন্তত 8-10 মাস পেরোলে মানুষ হিসাব করবে। প্রথমে হিসাব করবে যে ডক্টর ইউনূসের রেজিমের সাথে বিএনপির এই রেজিমের পার্থক্য কি। এরপরে হিসাব করবে শেখ হাসিনার রেজিমের সাথে এই বিএনপির রেজিমের পার্থক্য কি। এখনকার ছেলেপেলেরা, এখনকার জেনারেশন খুব প্রাজ্ঞ, তারা কিন্তু ডাটা হাজির করবে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে এই জায়গা থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের করণীয় কি।
1990 সালে 3 জোটের যে রূপরেখা ছিল সেখানে কয়েকটি বিষয় আমাদের সামনে ছিল। একটি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটি ছিল বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, আর একটি ছিল গণমাধ্যমের স্বাধীনতা বা বাক স্বাধীনতা স্বাধীনতা নিশ্চিত করা। আমরা ইমিডিয়েটলি 90-এর গণঅভ্যুত্থানের পর একটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারণে তিনটে নির্বাচন পেয়েছি আমরা অপেক্ষাকৃত ভালো, এবং চতুর্থ নির্বাচনে গিয়ে এটা আবার সেই একদলীয় নির্বাচন ব্যবস্থায় পর্যবসিত হয়েছে। আর বিচার বিভাগ এবং মিডিয়ার স্বাধীনতা, সেটা তো আমরা দেখলাম কিভাবে মিডিয়া স্বৈরাচারের বা ফ্যাসিবাদের প্রধান টুলসে পরিণত হয়েছিল। আপনি দেখেন গত 2 মাসে আমরা নানা রকমের ইন্ডিকেশন দেখতে পাচ্ছি যে মিডিয়ার লোকদের টকশোতে গেলে দেখবেন হোস্টরা এখন মনে হয় যেন কম বেশি প্রো বিএনপি টকশো হোস্ট নানাভাবে কনভার্টেড হচ্ছে। একদম সিমটম পরিষ্কার। আমাদেরকে টকশোতে গিয়ে 2 জনের মোকাবেলা করতে হয়, বা যদি গেস্ট 3 জন থাকে কোথাও কোথাও 3 জনের মোকাবেলা করতে হয়। তো মানে বিশেষটা হচ্ছে অ্যাজ ইট ইজ আমরা পেছনের দিকে হাঁটছি। আমি একটু মধ্যপন্থী মানুষ, বিপ্লবী হতে পারি না এই জন্য, কারণ একসময় বিপ্লবী ছিলাম। আমি দেখলাম যে বিপ্লবী হলে একটা ক্ষতি হয়, বিপ্লবীরা খুব জনপ্রিয় হয়, তো যখনই তার হাতে ক্ষমতা আসে সে দ্রুত অজনপ্রিয় হয়ে যায়, কারণ তার যে বিপ্লবের যে মানে কমিটমেন্ট সেটা সে আসলে ক্ষমতায় গেলে রক্ষা করতে পারে না। সেজন্য আমি দেখলাম যে মধ্যপন্থী থাকা ভালো, বেশি পপুলারও হওয়া যায় না, আবার ক্ষমতা আসলে মানে নির্বাসিত হওয়ার সুযোগটাও, থ্রেটটাও একটু কম থাকে। আমরা যেটা বলছি চূড়ান্তভাবে সেটা হচ্ছে আমরা একটা গণসংগ্রাম এবং ফাইনালি আমাদের একটা বিপ্লবের পরিকল্পনা করতে হবে। আপনারা হয়তো বলছেন আপনি বিপ্লবী না, আবার বিপ্লবের কথা কেন বলছেন? এই বিপ্লবটা হবে এক ধরনের সামাজিক বিপ্লব, যেটা কিছুটা হিংসার রূপের পরিবর্তে এক ধরনের, এবারে আমরা যে ব্যর্থতাটা আমাদের আছে সেটা হচ্ছে আমরা স্পষ্টভাবে অনেক কিছু আগে ক্লিয়ার করতে পারি নাই, কমিটমেন্টটা নিতে পারি নাই। আমার একটা ইউটোপিয়ান ড্রিম হচ্ছে এরকম যে আমরা একটা সরকারই গঠন করব, এবং সেটা হবে 3000 লোকের সরকার, যেখানে প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়নে প্রশাসকের কথা থাকবে, প্রত্যেকে 5 বছরের জন্য দায়িত্ব পালন করবে। এরকম একটা বিগ সাইজের পজিশন আমরা আগে ঠিক করব, এবং আমরা কিছু কমিটমেন্টের ব্যাপারে জনমত আগেই তৈরি করব, এবং এইটাই হবে বিপ্লবের রূপরেখা। যে আগামী যে বিপ্লবটা হবে, জনগণ রাজপথে নেমে আসবে, স্বৈরতান্ত্রিক সরকারকে আমরা অপসারণ করব। এই হচ্ছে আমাদের কমিটমেন্ট, এই হচ্ছে আমাদের সেট আপ। এই কাজগুলো আমরা করব, এটার আগেই আমরা জনগণের সমর্থন নিব। এটার মধ্য দিয়েই আলটিমেটলি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তর, আমাদের জুলাইয়ের যে স্বপ্ন তার বাস্তবায়ন, এবং এটাই হবে আগামী দিনের গণভোটের ভিত্তি। অতীতের গণভোট আগামী দিনের গণভোটকে আমাদের বিজয়ের পতাকায় রূপান্তরিত করবে। এটাই আমাদের স্বপ্ন হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাইকে, চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি।